দর্শক সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক সোরাব হাসান। সোরাব ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমে আপনার কাছে জানতে চাই যে আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে সরকারি দল যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ এবং সংসদের বাইরে থাকা যে প্রধান রাজনৈতিক শক্তি বলা হয় বিএনপিকে, সে বিএনপি, এই দুই দলের রাজনীতি নিয়ে কথা হচ্ছে যে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সঙ্গে মিশে গিয়েছে এবং বিএনপি আসলে যেভাবে তার মাঠে থাকার কথা সেভাবে থাকতে পারছে না। একটা রাজনৈতিক দল তার সাংগঠনিক, তার রাজনৈতিক কাঠামো, কর্মসূচি নির্ধারিত হয় কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে। দৃশ্যত ক্ষমতাসীন দলের অনেক সীমাবদ্ধতা থাকে যে সে ক্ষমতার কাঠামোর মধ্যে কাজ করে এবং সে কারণে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের মানুষ পূরণ করবে সেটা অনেকটাই আশাহত হয় এবং একটা সময় পর্যন্ত দেখে। এবং যেহেতু একই সরকার, ক্ষমতাসীনরা 5 জানুয়ারির আগে যারা ছিল এখনো তারাই আছে, সুতরাং তাদের কাছে জনগণের নতুন কোনো প্রত্যাশা নেই। একটা প্রত্যাশা থাকে বিরোধী দলের কাছে, যে বিরোধী দল তার বিকল্প শক্তি হিসাবে দাঁড়াবে এবং বিকল্প শক্তি হিসেবে জনগণের দাবি সামনে নিয়ে আসবে, দাবি দেওয়া আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আসবে। কিন্তু আমরা গত 7-8 মাসে সেটা বিএনপির পক্ষ থেকে সে ধরনের কোনো উদ্যোগ লক্ষ্য করি না। তারা নিয়মমাফিক কিছু সভা সমাবেশ করে, যেমন কয়েকদিন আগে সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশটি করলেন 19 আগস্ট, সেখানে দলীয় চেয়ারপারসন ছিলেন না এবং সমাবেশে দেখা গেল যে একদিকে বিএনপি এবং ছাত্র দলের কর্মীরা আর একদিকে জামাত এবং শিবিরের কর্মীরা এক ধরনের আলাদা অবস্থান নিল এবং দুই ধরনের দাবি দেওয়াও আলাদা। কারণ জামাত শিবিরের দাবি হচ্ছে যুদ্ধাপরাধীদের মুক্তি এবং তাদের জেল থেকে ছাড়িয়ে আনার, এটাই সামনে আসা। বিএনপির দাবি হচ্ছে নতুন নির্বাচনের দাবি, তত্ত্বাবধায়ক সরকার তারা যে রাজনৈতিক কর্মসূচি নিয়ে আছে। বিভিন্ন কর্মসূচিতে, ওই দিনের কর্মসূচি বা অন্যান্য কর্মসূচিতে মানুষের যে উপস্থিতি কম। এর আগে সরোয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ যে একটি সমাবেশ করেছিল স্বাধীনতা দিবসকে সামনে রেখে, সেখানেও দেখা গেছে তাদের সিরিজ সমাবেশ ছিল, আলোচনা সভা ছিল। সাধারণ মানুষ তো যায়ই না, কিন্তু কর্মীদেরও উপস্থিতি এরকম লক্ষ্য করা যায় না। অর্থাৎ রাজনৈতিক দলগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা জাগানোর চেয়ে আশাহত করছে। অর্থাৎ মানুষ এখন রাজনৈতিক দলের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করে না। এটা হতাশা থেকে, এটা আশা ভঙ্গ থেকে, এবং সুস্থ রাজনীতি অনুপস্থিতিও একটি বড় কারণ। সুস্থ রাজনীতি মানে কি? সুস্থ রাজনীতি হচ্ছে সংসদ ঠিকমতো কাজ করবে, বিচার বিভাগ ঠিকমতো কাজ করবে এবং নির্বাহী বিভাগ ঠিকমতো কাজ করবে। এখন নির্বাহী বিভাগ, সরকারের নির্বাহী বিভাগ বা রাষ্ট্রের নির্বাহী বিভাগ আর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রায় একাকার হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি যে তাদের যে তাণ্ডব, তাদের দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি। তো সুতরাং মানুষ কিন্তু এক ধরনের বীতশ্রদ্ধ রাজনীতি থেকে তারা নিজেদেরকে সরিয়ে রাখছে, যে যার মতো করে ভাবছে। যে কারণে 5 জানুয়ারির নির্বাচন হলো বা হলো না, এটা নিয়ে আমরা যত বিতর্ক করি, রাজনৈতিক দলগুলো যত বিতর্ক করে, নেতাকর্মীরা যত তর্ক করেন, সাধারণ মানুষের মধ্যে খুব এটার মানে ক্ষোভও লক্ষ্য করা যাচ্ছে না এবং নির্লিপ্ত মনোভাব। এই যে নির্লিপ্ত মনোভাব, এটা হচ্ছে বড় ক্ষতিকর এবং সেটার বহু কারণ আছে। কারণ আমরা 2 দশকের বেশি ধরে গণতন্ত্র চর্চা করে আসছি স্বৈরাচারের পতনের পর। কিন্তু স্বৈরাচারের পতনের পর আমরা যে গণতন্ত্রে এলাম, নিশ্চয়ই স্বৈরাচার থেকে পার্থক্য থাকবে। স্বৈরাচারের থেকে এই রাজনৈতিক সংস্কৃতি উন্নত হবে। মানুষকে সুসংস্কৃতি, সুচেতনা এবং শুভ কিছু, মানে গণতন্ত্রের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে না পাওয়া। সুতরাং মানুষ এক ধরনের হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং তারা মনে করে এখন এখানে যেহেতু মুক্ত অর্থনীতির যুগ, সুতরাং যে যার মতো করে তার নিজেকে ব্যক্তি উদ্যোগে সমষ্টি উদ্যোগে নিজেকে রক্ষা করার বা নিজের ভালো করার চেষ্টা করে। মনে করে যে রাষ্ট্র বা যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতায় যাবেন তাদের জন্য কিছু করবেন, এটা মনে করে না। না হলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এই অবস্থা হতো না। বা এই যে সরকারের বা রাজনীতি থেকে যে এই যে আস্থাটা হারিয়ে ফেলা বা তার উপর ভরসা না রাখা,
তার কাছে কোনো দাবি না রাখা, এই জায়গা থেকে যে জনগণের সরে আসা, এটা তো আমাদের রাজনীতির জন্য ক্ষতি। এটা তো রাজনীতির জন্য ক্ষতিকর এবং এটা নেতৃত্বের বড় ব্যর্থতা। হ্যাঁ। নেতৃত্ব একটি নির্বাচন কিভাবে কি কৌশলে করলো এবং আরেকটি দল কিভাবে কৌশলে করতে পারলো না, তার চেয়ে বড় কিন্তু এই ব্যর্থতা। আমরা 2007 সালের কথা নিশ্চয়ই মনে আছে আমাদের সবার, যে সেখানে নির্বাচনটা হলো না। মানুষের মধ্যে একটা হঠাৎ একটা আকস্মিক বজ্রপাতের মতো ঘটনা ঘটলো, যে 1/11-এর যে পরিবর্তন। কিন্তু মানুষ কিন্তু আশা ছাড়েনি, এবং আশা ছাড়েনি বলেই সেই তত্ত্বাবধায়ক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিদায় বিরুদ্ধে নিয়েছে। মানুষ রাস্তায় নেমে এসেছিল। হ্যাঁ। এবং কয়েক মাসের মতো 7-8 মাসের মাথায় কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছে, বিশ্ববিদ্যালয়ের জি। ছাত্ররা আন্দোলন করেছে, এবং আন্দোলন এবং সেই তারা নিশ্চয়ই 2 বছরের ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য আসছিলেন না, কিন্তু মানুষের আন্দোলনের মুখে এবং মানুষ জনমত যে প্রতিকূল তাদের, সেটা বুঝতে পেরেই তারা ক্ষমতা হস্তান্তর সেই করেছে। মেসেজটা তারা পেয়েছিল। সেই বার্তাটি তারা পেয়েছিল, এবং বার্তা পাওয়ার পর মানুষ কিন্তু আশান্বিত হয়েছিল। 2008 সালে যে নির্বাচন হলো, যে সেই নির্বাচনে তারা এ ধরনের রায় দিয়েছিল। সেই রায় দেওয়ার পরে যারা জনগণকে যে আশা দেখিয়েছিল যে দিন বদল করবে, সে দিন বদল কিন্তু করেনি। সাধারণ মানুষের দিন বদল হয়নি। দিন বদল হয়নি। দিন বদল হয়েছে যারা কতিপয় মানুষ ক্ষমতার সঙ্গে ছিলেন। ক্ষমতার সঙ্গে ছিলেন, এমনকি ক্ষমতার বাইরে যারা ছিলেন, তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করছে, তাদের মধ্যে যারা শেয়ার বাজারে যুক্ত ছিলেন, নিশ্চয়ই তাদের দিন বদল হয়েছে। এই যে মানুষ এ কারণেই হতাশাগ্রস্ত। আরেকটি আশার জায়গা জেগেছিল, সেটি হচ্ছে গণজাগরণ মঞ্চ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, যেটা ক্ষমতায় যাওয়ার জন্য না, যে জাতির একটি ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে মানুষ নেমে এসেছিল যে এটি বিচারটি হবে। এবং সেখানে দেখুন যে যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বাইরের মানুষও এসেছিল, একটা সংঘ শক্তি তৈরি হয়েছিল, গণজাগরণ তৈরি হয়েছিল, রাজনৈতিক ব্যানার মুক্ত ছিল। আবার সেটাকে যখন রাজনৈতিক ব্যানারের আওতায় নিয়ে আসার চেষ্টা হলো, তখন কিন্তু সেটি ভেঙে জনগণ সরে গেল। জনগণ সরে গেল। সরকারও চাইলো যে এটা দরকার নেই, সরকারের উদ্দেশ্য সফল হয়ে গেছে। সুতরাং রাজনীতি সৎ উদ্দেশ্যে এবং সৎভাবে পরিচালিত হলে মানুষ কিন্তু এতটা হতাশা হতো না। এই হতাশার কারণ যাই হোক, এটি সংশোধন বা এটি প্রতিকারের দায়িত্ব কিন্তু রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু আপনার কাছে মনে হয় যে এই যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান যে রাজনৈতিক দল দুটি, আমরা জাতীয় পার্টির কথা নাই বললাম, কারণ মূল শক্তি আমরা বরাবরই বিএনপি এবং আওয়ামী লীগ কি বলি, সেই জায়গা থেকে যে এই যে হতাশার জায়গা থেকে তারা বেরিয়ে না এসে তারা কি নিরন্তর আরো নিরন্তর হতাশার জায়গা তৈরি করছে এভাবে যে পরস্পর প্রচন্ড বৈরিতা, প্রচন্ড বাকযুদ্ধ, প্রচন্ড, মানে এমনকি অনেক সময় এটা রুচির সীমা ছাড়িয়ে যায় উভয় পক্ষই, এটা এক পক্ষ না। তবে আমি মনে করি যারা ক্ষমতায় আছে তাদের দায়িত্বটা বেশি। আবার কিছু ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক দুর্ঘটনা, যে রাজনীতিকে যে বিভাজিত করেছে, যে দূরত্ব বাড়িয়ে দিয়েছে, সেই দুর্ঘটনাগুলোর কারণ অনুসন্ধান, সত্য অনুসন্ধান এবং তার প্রতিকারের মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক সমঝোতা হতে পারে। যেমন 21শে আগস্টের গ্রেনেড হামলা, এটি একটা জঙ্গি গোষ্ঠীর কাজ, কিন্তু সেই জঙ্গি গোষ্ঠী এই ধরনের একটি বর্বরচিত নৃশংস হামলার ঘটনা ঘটাতে পারলো, এবং একটি রাজনৈতিক দলের পুরো নেতৃত্বকে শেষ করে দেওয়ার জন্য। তখন যারা ক্ষমতায় ছিলেন, সেই রাষ্ট্রশক্তির কোনো পক্ষের কোনো মহলের মদত ছিল কিনা, সহায়তা ছিল কিনা, এমনকি তাদের পার করে যেতে, এটি আমি মনে করি যে এটিও একটি বড় কারণ এই রাজনৈতিক বিভাজনের। সে সময় যারা ক্ষমতায় ছিলেন, আমি মনে করি না যে বিএনপি সবাই এর সাথে এটা সহায়তা করেছে, সবাই এর সাথে যুক্ত ছিল, কিন্তু যারা যুক্ত ছিল তাদের কিন্তু বিচার হওয়া উচিত। এবং বিচারের মধ্য দিয়ে 15ই আগস্টের হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে যেমন একটি রাজনৈতিক প্রশ্নের মীমাংসা হয়েছে, 21শে আগস্টের গ্রেনেড হামলার বিচারের মধ্য দিয়েও সেটি হবে। কিন্তু আবার এটিকে যদি রাজনৈতিক উদ্দেশ্যে, মানে বর্তমানে যারা ক্ষমতায় থাকাকে প্রলম্বিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে হয়তো বিচার আরো প্রলম্বিত হবে এবং বিচার নিয়ে প্রশ্ন দেখা দেবে। যে কারণে আমি চাই যারা অপরাধী তাদের বিরুদ্ধে এই যে বিচারে আছেন সেই জায়গাটাই সরবে আসবো, যে যুদ্ধাপরাধীদের বিচারও কিন্তু এক জায়গায় রায়ের প্রক্রিয়াগুলোও কিন্তু এখন বন্ধ আছে বেশ কিছুদিন যাবত। এই যে রায় ঘোষণা কিংবা বিচার প্রক্রিয়া যাতে
ক্ষমতা টিকে থাকার জন্য না হয়, হ্যাঁ সেই জায়গাটা বলছিলেন। সেই জায়গা থেকে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে অবশ্য গণজাগরণ মঞ্চ টেঙে যে অবস্থা আছে তারাও বলছে, যারা এই বিচার মানে সাধারণ মানুষও বলছে যে মতিউর রহমান নিজামী সহ আরো যেগুলো অপেক্ষমান আছে রায়ের দিকে, সেগুলো একটু ত্বরান্বিত করা, সেটা কি নির্বাচনে ব্যবহারের জন্য হচ্ছে কিনা, যে আরো প্রলম্বিত করার জন্য হচ্ছে কিনা, সেগুলো বিভিন্ন সময় প্রশ্ন এসেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি দলের সব নেতাই বলছেন যে যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে, শেষ হবে। কিন্তু এখন যেভাবে প্রক্রিয়াটি চলছে তাতে মনে হয় যে এক ধরনের সুতোয় বাঁধা, এক ধরনের নিয়ন্ত্রণ অথবা কি বলে মন্থর গতি, যে এটি মানুষ এখানেও কিন্তু হতাশার কারণ। যে যুদ্ধাপরাধীর বিচার 5ই জানুয়ারির আগে যেভাবে যে দ্রুত গতিতে একটার পর একটা রায় হলো এবং সেটি আপিল বিভাগ হলো এবং একটি আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির পর কার্যকর হলো, রায়ও কার্যকর কিন্তু হয়েছে। পরবর্তীকালে গত 9 মাসে সেটি হলো না। সুতরাং মানুষের মধ্যে এক ধরনের হতাশা, এক ধরনের আশাভঙ্গ রয়েছে। সেটি দূর করার দায়িত্ব কিন্তু সরকারের। সরকার বলতে পারে যে আদালতের উপর তাদের কোনো হস্তক্ষেপ নেই, কিন্তু আদালত প্রক্রিয়াটা কিভাবে ত্বরান্বিত হবে, কিভাবে পরিচালিত হবে, সেখানে কিন্তু সরকারের নির্বাহী বিভাগের ভূমিকা আছে। অর্থাৎ মামলাগুলোর শুনানির সময় মতো হওয়া, যেটি 21শে আগস্ট গ্রেনেড হামলার ব্যাপারেও, যে এতজন আসামি, এটা কবে এই আসামিদের সাক্ষ্য গ্রহণ শেষ হবে, তারপর রায় হবে। সরকার গত 5 বছরে পারেনি, এই 5 বছরেও পারবে কিনা এরকম একটা সংশয় দেখা দিয়েছে। যে কারণে মানুষের মধ্যে এটাও সংশয় যে এই যে যুদ্ধাপরাধের রায় মন্থর গতি, এর সঙ্গে রাজনৈতিক সমীকরণের কোনো সম্পর্ক আছে কিনা। এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে বলা হচ্ছে যে তাদের জোট ভাঙার একটা চেষ্টা করছে সরকার যদিও অস্বীকার করছে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই সংশয়, দ্বিধা এবং একটা সন্দেহ জেগেছে। এখন এই সন্দেহ কিভাবে দূর করবে, এবং এটি কিন্তু পুরোপুরি সরকারের দায়িত্ব যে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যেগুলো রায় বাকি আছে সেগুলো রায় দেয়া, এবং রায়ের পরেই তো এটা কার্যকর হবে না। অপরাধ আদালতে রায় হওয়ার পর সেটা আপিল বিভাগে যাবে, আপিল বিভাগে শুনানি হবে, তারপর চূড়ান্ত নিষ্পত্তি, তারপর রায়ের কার্যকর হওয়ার প্রশ্ন অনেক ধাপ আছে। অনেকগুলো ধাপ আছে। এই ধাপগুলো পার করা এবং মানুষের মধ্যে এই যে সংশয়, সন্দেহ, এটি দূর করা দায়িত্ব। তাহলেই মানুষ বুঝবে যে অন্তত সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি একটি রক্ষা করার ক্ষেত্রে আন্তরিক। আপনি বলছিলেন যে জোট ভাঙার এই যে চেষ্টা যে বলা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা দেখলাম যে ওই যে 20 দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট, সেখান থেকে বেরিয়ে গিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি, তারা বেরিয়ে গেল আজকে। তো সেই জায়গা থেকে বলে এই যে ন্যাশনাল পিপলস পার্টি বা এই যে যেটা এই ছোট ছোট যে দলগুলো আছে, সেই জায়গাতে বিএনপি থেকে বলাই হয়েছে যে তারা সবাই মানে এই জোটগুলো আসলে কোনো ভূমিকা নাই তাদের, এবং এই জোটের ভাঙ্গনেও দলের কোনো কিছু যাবে আসবে না বলে দলের বলা যায় নাকি। এটা এক ধরনের মানে জনগণের সামনে এক ধরনের দেওয়া যে এই যে মানে বিএনপির এই 20 দলীয় জোট ভেঙে যাচ্ছে, জনগণের কাছে এই বার্তাটা দেওয়া। আসলে যখন প্রকাশ্যে রাজনীতিটা সুস্থ ধারায় না পরিচালিত হয়, তখন নেপথ্যে অনেক রাজনীতির নামে অরাজনীতি চলে, অপরাজনীতি চলে। মানে যেমন আমরা দেখেছি নির্বাচনের আগে জাতীয় পার্টি ভেঙে কিন্তু কাজী জাফর সাহেবের নেতৃত্বে একটি অংশ বেরিয়ে গিয়েছিল। বিরোধী জোটে বিএনপির সঙ্গে যোগ দিল। তো সেক্ষেত্রেও কিন্তু একই কথা বলা যায়। এখন যেমন আবার দেখা গেল যে সাম্যবাদী দল, দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দলের একাংশ যে আবার যোগ দিয়ে তারা 18 থেকে 19 থেকে 20 দলে পরিণত হলো। এই যে সংখ্যা বাড়ে তো আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়া যাবে না। যেটা হবে জনসমর্থন আছে কিনা। 20 দলীয় জোটের দুটি দলেরই জনসমর্থন আছে, বিএনপি এবং জামায়াতে ইসলামী। এই দুটোর মধ্যে কি সমীকরণ, এর মধ্যে সরকারের ভূমিকা কি এই জোট ভাঙাভাঙির ক্ষেত্রে, অথবা তাদের মধ্যে সন্দেহ অবিশ্বাসের ক্ষেত্রে। কিন্তু যেহেতু দুটি দলের লক্ষ্য উদ্দেশ্য আলাদা, বিএনপির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা দ্রুততম সময়ে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার, জামাতের উদ্দেশ্য হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বাঁচানো। তো সুতরাং লক্ষ্য উদ্দেশ্য যখন আলাদা, তখন সব ক্ষেত্রে তারা একমত হবে তা নয়, তাদের মধ্যে মতদ্বৈততা আছে, এবং সরকার সেটা কিভাবে কাজে লাগায় সেটা বিষয়। বিএনপিকে আন্দোলন করতে হবে কিন্তু জনগণের উপর নির্ভরশীল হয়ে, জনগণের উপর আস্থা রেখে। কিন্তু জনগণ তো তাদের ডাকে সাড়া দিচ্ছে না এই কারণে যে জনগণের যে অভাব অভিযোগ, জনগণের যে সমস্যা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলোকে সামনে নিয়ে তারা আন্দোলন করছে না। তারা হয়তো কিছুটা রুটিন ওয়ার্ক করছে এবং একটাই তাদের দাবি যে নির্বাচন।
তো জনগণ তো বলছে নির্বাচন নিয়েই তাদের এক ধরনের নিষ্ক্রিয়তা, যে নির্বাচন হলো বা না হলো তাতে তাদের তেমন তেমন পরিবর্তন লক্ষ্য করছে না। 5 জানুয়ারি আগেও যে অবস্থা ছিল, বরং গত 7-8 মাসে হরতাল অবরোধ হয়নি বলে মানুষ কিছুটা সহিংসতা মুক্ত হয়েছে। কিন্তু সেই মুক্তটা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য এই সুস্থ অবস্থাটা আরো সুস্থ অবস্থা চলমান রাখার জন্য সরকারের দায়িত্ব কিন্তু একটি রাজনৈতিক দল হিসেবে, গণতান্ত্রিক দল হিসেবে এবং গণতান্ত্রিক সরকার হিসেবে যদি যা তারা দাবি করে, যে বিরোধী পক্ষের সাথে একটা আলাপ আলোচনা করা, এই আলাপ আলোচনা একটা পরিবেশ তৈরি করা, পরিবেশ তৈরি করা কিন্তু তাদের যে শর্ত আছে বলতে পারে, বিএনপির পক্ষ থেকে যে শর্ত আছে সেটা বলতে পারে, না হলে একটি দল মানে যেখানে কার্যত বিরোধী দল নেই, জাতীয় সংসদে আওয়ামী জোটের বাইরে 14 দলীয় জোটের বাইরে যে জাতীয় পার্টি, সে জাতীয় পার্টির সরকারের অংশ, এবং কিভাবে নির্বাচিত হয়েছে সেই জাতীয় পার্টির প্রধান বলছে আমরা নির্বাচনে অংশ নেইনি। আবার এখন তিনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছেন। না, উনি কিন্তু সৌরভ ভাই বলেছেন যে দলের নীতি বলা অনুযায়ী কেউ মন্ত্রিত্ব নিতে পারেন, এটা আগে হয়ে গেছে, এরপর থেকে আর হবে না, এই বক্তব্য বিশেষ দূত হতে পারে, মন্ত্রী হতে পারলো নাকি সেটা আলাদা। তিনি সাফাই গাইতে চেয়েছেন তিনি দুই পক্ষকে খুশি রাখতে চাইছেন, যারা নির্বাচন করেনি তার কথা শুনে, আবার যারা নির্বাচন করে মন্ত্রী হয়েছে তাদেরকেও। তো এভাবে তো দুই নৌকায় পা দিয়ে কোনো রাজনৈতিক দল চলতে পারে না। সম্প্রতি দেখলাম যে এরশাদ সাহেব বিএনপিকে জাতীয় পার্টিতে যোগ দিতে বলছেন। এখন বিএনপি জাতীয় পার্টির যোগ দেবে না জাতীয় পার্টি বিএনপিতে যোগ দেবে? আমরা তো জানি রাজনৈতিক মত পথের দিক থেকে, রাজনৈতিক আদর্শের দিক থেকে, এমনকি জাতীয়তা, তাদের ঘোষিত জাতীয়তাবাদের দৃষ্টিভঙ্গিতেও বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে দিতে পারে, এবং রাজনৈতিক সমীকরণে হয়তো এমনও দেখা যেতে পারে যে একসময় বিএনপি জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলন করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তখন আওয়ামী লীগ কি করবে সেটাই দেখার বিষয়। না, এমনিতে যে জামাতের বর্তমান মানে অবস্থান আপনি কিভাবে দেখছেন, জামাতের রাজনীতি? আমি বলবো জামাত ইসলামী হচ্ছে খুব ধীরস্থিরভাবে, তারা যে কোনো সিদ্ধান্ত নেয় খুব ধীরস্থিরভাবে, এবং তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে, যদিও অপরাধীদের বাঁচানোর ক্ষেত্রে বা এই বিচার বন্ধের ক্ষেত্রে তারা সহিংস ঘটনা ঘটিয়েছে, বাস পুড়িয়েছে, মানুষ মেরেছে, পুলিশের উপর হামলা করেছে, রেল পুড়িয়েছে, কিন্তু তারা রাজনৈতিক সিদ্ধান্ত যখন নেয় তখন কিন্তু তারা বিবেচনা করে তাদের স্বার্থ, তাদের সর্বোচ্চ স্বার্থ কোন সিদ্ধান্তে উঠে আসবে এবং সেটি সফল হবে। সেই কারণে জামাত ইসলামী তার স্বার্থে বিএনপি জোটকে যে ভবিষ্যতে বিএনপি জোট ত্যাগ করবে না এ কথা নিশ্চিত করে বলা যায় না। এটি সরকারের সাথে আতাত না হলেও তারা যদি মনে করে বিএনপির সাথে থাকলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ দুর্বল হবে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সেগুলো ভিন্ন ভূমিকা পালন করতে পারে। এটা না যে সরকারের সাথে আতাত করেই করবে, তারা যেমন স্বার্থের সঙ্গে মিলছে না। আপনি একটু আগে বলছিলেন যে দুজনের প্রত্যাশা, মানে দুজনের চাওয়া হচ্ছে, দুজনের চাওয়া পাওয়া মিলছে না। অথবা বিএনপির জামাত ইসলামী হয়তো একদিন ক্ষমতার অংশীদার হতে চায়, আবার অংশীদার হয়েছিল, আবারও হয়তো অংশীদার হতে চাইবে, কিন্তু তাদের আসল লক্ষ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের বাঁচানো অথবা সংগঠন টিকানো। যুদ্ধাপরাধীদের বাঁচানো হয়তো তাদের 5-7 জন নেতা আছে যাদের বাঁচানো তাদের সংগঠন বাঁচানো। তারা মনে করে যে আওয়ামী লীগ বিএনপির চেয়েও তারা হচ্ছে সুসংগঠিত দল, বিশেষ করে তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো, তাদের অর্থনৈতিক শক্তি কিন্তু অনেক বেশি। জামাতের কৌশল নিয়ে, রাজনৈতিক কৌশল নিয়ে, সেই জায়গা থেকে এই যে এই জামাতকে যে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা, সেই প্রক্রিয়ার কি অবস্থা? সেখানেও কিন্তু প্রশ্ন জনগণের, যে এটি যেভাবে হওয়ার কথা ছিল, সরকার নির্বাচনের আগে যেভাবে বলছিল জামাত যেহেতু যুদ্ধ অপরাধী দল এবং জামাত যেহেতু যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত, এই দল রাজনীতি করার অধিকার নাই। গণজাগরণ মঞ্চের কিন্তু দাবিও ছিল। তবে একটি রাজনৈতিক দল ঘোষিতভাবে নিষিদ্ধ করে সেটি রাজনৈতিকভাবে কতটা লাভবান হবে প্রতিপক্ষ বা ক্ষমতাসীনরা, অথবা নিষিদ্ধ না করেও জামাতের যে নীতি পথমত, জামাতের যে নীতি আদর্শ, সেহেতু বাংলাদেশের বৃহত্তর মানুষ সমর্থন করার কোনো কারণ নেই। সুতরাং রাজনৈতিকভাবে মোকাবেলা করেও কিন্তু জামাতকে প্রান্তিক অবস্থায় নিয়ে যাওয়া যায়। জামাতকে
জামাত যে রাজনীতিতে মূলধারায় না আসতে পারে, জামাত যে তার রাজনৈতিক আদর্শ, যে অন্ধত্ব, যে ধর্মীয় অন্ধত্ব, মতাদর্শ, হ্যাঁ, যে উগ্রবাদ। ধর্মীয় অন্ধত্ব, যে মধ্যযুগীয় চিন্তাভাবনা, সেগুলো যাতে তারা তারা বাস্তবায়িত না করতে পারে, রাষ্ট্র কাঠামোয় সেটা প্রতিফলিত না ঘটাতে পারে, সেটা একটি রাজনৈতিকভাবে মোকাবেলা। আর আইনগত মোকাবেলা ৭১-এ তারা কি করেছে, কিন্তু সেখানে একটি প্রশ্ন আছে যে ৭১-এর যারা জামাতের এই যুদ্ধাপরাধ করেছে, এর বাইরে যে নতুন প্রজন্মের জামাত, অর্থাৎ 40 বছরে যারা হুম। 40 বছরে যারা জামাতের নেতৃত্ব দিচ্ছে, মানে বা মুক্তিযুদ্ধ জামাতের উত্তর প্রজন্ম। মুক্তিযুদ্ধ উত্তর প্রজন্ম, তাদের মোকাবেলা করতে হবে কি? তাদের তো নিষিদ্ধ করা যাবে না। তারা জামাতকে আজকে নিষিদ্ধ করলে অন্য নাম নিয়ে করবে, কিন্তু জামাতের যে রাজনীতি, সেই রাজনীতি বৃহত্তর মানুষের কল্যাণের বিপক্ষে, কল্যাণের অন্তরায়, সেটি মানুষকে বোঝাতে মানে হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে প্রতিনিধি যুক্তরাষ্ট্র থেকে এসেছিলেন, এসে কিন্তু উনি বলেছিলেন যে না, মানে সবার সঙ্গে কথা বলেই বলেছেন যে যুদ্ধাপরাধের সঙ্গে কোনো সংগঠনকে জড়ানো, রাজনৈতিক সংগঠনকে, এটা কয়েকজন ব্যক্তির বিষয়। না, পশ্চিমা সংগঠনগুলো মানে বা পশ্চিমা এই যে পশ্চিমা রাষ্ট্রগুলো, জি। তারা তাদের স্বার্থেই কিন্তু করে। হুম। যখন যুদ্ধাপরাধের বিচার শুরু হলো, তখন কিন্তু তারা এই বিচারের বিরুদ্ধেই বলেছিল, হুম। মানে ব্যক্তির বিচারের বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছিল। আর এখন এবং সেই ব্যক্তির বিচার এমন হতে হবে যে আহ, এই এই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আইসিটিতে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এই আদালতের গ্রহণযোগ্যতা নিয়ে, এই বিচারের যেসব আইন ছিল, আইন নিয়ে নানা প্রশ্ন করেছিল। বিচার হওয়ার পর তারা বলছে না, খুব ভালো বিচার হয়েছে, এখন সংগঠনকে বিচার করা যাবে না। এ নিয়ে বিতর্ক হতে পারে। আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো সংগঠনকে নিষিদ্ধ করে কতটা ফল পাবে সে ব্যাপারে সন্দিহান। কারণ ওই সংগঠন তো অন্য নামে, অথবা তারাও যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তারাও যদি হুজি এবং জেএমবির মতো এরকম সন্ত্রাসী সংগঠন গড়ে তোলে, তার চেয়ে তো প্রকাশ্যে মোকাবেলাটা মানে করা সহজ। সহজ সহজ, এবং সেটাই জনসমর্থন পাওয়া যাবে। এটা একটু রাজনৈতিক বিতর্ক। আর আদালত যদি এই রায় দিয়ে দেয়, কিন্তু আদালত রায় কবে দেবে, কিভাবে পাবে, সেজন্য তো বসে থাকলে হবে না। এবং জামাত ইসলাম, যেটা বলছিলাম, যে তারা কিন্তু সবসময় তাদের অনুকূলেই সিদ্ধান্ত নিয়েছে। তারা 1996 সালের নির্বাচনে অংশ নিয়ে 1986 সালের নির্বাচনে অংশ নিয়েছিল আওয়ামী লীগের সাথে কোনো আঁতাত করে না। তাদের তাদের সাংগঠনিক শক্তি সুদৃঢ় হবে, তারা মূল রাজনৈতিক ধারায় আসতে পারবে, সে কারণে সামনে চলে আসতে হ্যাঁ, পারবে। সামনে চলে আসতে পারবে। তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল, সেটাও তাদের স্বার্থে। তারা তারা বিএনপিকে সরকার গঠনের সহায়তা করেছিল তাদের স্বার্থে। এবং আবার বিএনপি সরকারের বিরুদ্ধে যে তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন হয়, আন্দোলন ছিল, সেটাও তারা সমর্থন করেছিল। সুতরাং জামাত ইসলামের রাজনীতিকে এই বিএনপি আওয়ামী লীগের এই তারা বাকযুদ্ধ সবসময় দিয়ে ঠিক করছে। নিজের দৃষ্টিকোণ থেকে দেখছে, নিজের সবকিছু। দৃষ্টিকোণ থেকে দেখছে, এবং নিজের দৃষ্টিকোণ, এবং তারা রাজনীতিতে একটা ভূমিকা রাখতে চায়। এবং সেই ভূমিকাটা ৭১-এর ভূমিকার যে কতটা ফারাক এবং কতটা নিকটবর্তী, সে নিয়ে অবশ্যই বিতর্ক হতে পারে। কিন্তু জামাতকে বিচার করতে হবে তার নীতি আদর্শ দিয়ে, তাকে মোকাবেলাও করতে হবে তার নীতি আদর্শ দিয়ে, এবং সেই নীতি আদর্শ যে উন্নত নীতি আদর্শের মাধ্যমেই কেবল জামাতের সেই মধ্যযুগীয় চিন্তাভাবনা এবং মধ্যযুগীয় নীতি আদর্শের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়া যাবে। শুধু জামাতকে নিষিদ্ধ করে দিলে হবে না। জামাতকে নিষিদ্ধ করে আমরা ধর্মান্ধতার কারণে আমরা জামাতের বিরোধিতা করি, কিন্তু একই ধর্মান্ধতা যদি আওয়ামী লীগ বিএনপি প্রশ্রয় দেয়, তাহলে তো জামাত নিষিদ্ধ করার কোনো এই যুক্তি জামাত হবে না। প্রসঙ্গে সঙ্গে সঙ্গে কথা চলে আসে হেফাজত ইসলাম। হ্যাঁ, তাকে নিয়ে যে রাজনীতি ছিল, সেই রাজনীতি এখন হচ্ছে, ভিতরে ভিতরে হচ্ছে, প্রকাশ্যে তো ওইভাবে দেখা যাচ্ছে না। এখন এখানে একটা ব্যাপার, যে হেফাজত ইসলাম আসলে কোনো রাজনৈতিক দল না, হ্যাঁ, কিন্তু তাকে নিয়ে রাজনীতি হয়েছে। এবং তাকে নিয়ে রাজনীতি হয়েছে, সেও রাজনৈতিক টোপে বা রাজনীতি তো মোহ, হ্যাঁ। এবং এই যে ক্ষমতার মোহ, মানে সেও একটা রাজনৈতিক অবস্থান, একটা প্ল্যাটফর্ম চেয়েছিল। একটা প্ল্যাটফর্ম চেয়েছিল, এবং সে ক্ষমতার অংশীদারই চেয়েছিল। কারণ 5ই মে যে তারা ঢাকা শহরে যে লঙ্কাকাণ্ড ঘটিয়েছিল, তার উদ্দেশ্য ছিল তারাই তখন, এবং জনগণকে বুঝিয়েছিল তারাই সবচেয়ে বড় ইসলামিক শক্তি। কিন্তু সেটি যে না, পরবর্তীকালে কিন্তু, এবং তাদের যে রাজনৈতিক দর্শন নেই কোনো, তারা ছিল কি 13 দফা যে নিয়ে আনছিল, তার সাথে কিন্তু রাষ্ট্র ক্ষমতার কোনো সম্পর্ক নাই। কিন্তু তারা যে মাঠে যেটা কাজটি করছে, এবং তাদের নেতারা যেভাবে তাদের পরিচালিত করেছে, সেটা একটা সহিংস পথ এবং সশস্ত্র যুদ্ধে যাওয়ার মতো অবস্থা তৈরি করলো, যে কারণে রাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নিল। এবং পরবর্তীকালে তাদের যে নিজস্ব শক্তি নেই, তারা অন্যের শক্তিতেই কিন্তু এই কাজটি করেছে, যে কারণে তারা পরবর্তীকালে আর এই আন্দোলনকে ধরে রাখতে পারেনি।
এবং তাদের যারা সহায়তা করেছিল তারাও হয়তো পিস্টন দিয়েছিল অথবা তাদের প্রতি বিশ্বাস হারিয়েছিল। আরেকটি কথা বলা হয় যে সরকারের সাথে তাদের একটি জি। সমঝোতা হওয়াটা অস্বাভাবিক না, কারণ আমরা পত্রপত্রিকায় যেভাবে দেখি যে তাদের আহ, তাদের কোনো নেতাকে মাদ্রাসার জমি দেওয়া, কোনো নেতাকে নানাভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া। তো সুতরাং এ কারণেই বলে যারা ইসলামের নামে রাজনীতি করে তারা সততার ভিত্তিতে রাজনীতি করে না, তারা সুযোগ সুবিধা পাওয়ার জন্য লোভের রাজনীতি জন্য। করে, লোভের জন্য রাজনীতি করে। সুতরাং সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মভীরু, কিন্তু তাদেরও কিন্তু এই যে তাদের নিয়ে যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের চিহ্নিত করা উচিত, তাদের চিহ্নে রাখা উচিত। তাদের রাজনীতিটা হচ্ছে ব্যক্তির লোভ, ব্যক্তির স্বার্থ, জি, ব্যক্তির স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ, এবং সে কারণে তারা একটি ইসলামের অপব্যবহার করে, অপব্যাখ্যা করে। তাই এই অপব্যাখ্যাটা মানে যারা প্রগতিশীল, যারা মুক্ত চিন্তার মানুষ, তাদের উচিত এই অপব্যাখ্যাটা জনগণের কাছে বুঝিয়ে দেওয়া যে তারা যেটা আমি আবার একটু ইসে ফিরে আসতে চাই সুরভ ভাই, যে বিএনপির কাছে ফিরে আসতে চাই। 1 সেপ্টেম্বর তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে হচ্ছে 24শে অগাস্ট। তো এই যে এই সময়ের মধ্যে আমরা কিন্তু তাদের এই যে খুব মানে ব্যাপক যে আয়োজন প্রতিষ্ঠা বার্ষিকী পালনের ক্ষেত্রে সেটা দেখছি না। আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেটাও নেতাকর্মীদের দাওয়াত দেওয়ার পর তারপর এটা পরে স্থগিত করা হয়েছে সেই অনুষ্ঠান। এইভাবে একটি দল এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী বা সাংগঠনিক অবস্থা, যে স্বেচ্ছাসেবক দল তো অনেক শক্তিশালী, তাদের সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সংগঠন, সেই জায়গায় তারাও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারলো না। কারণ যতটুকু আমি জেনেছি যে মির্জা ফখরুল এবং মানে ভারপ্রাপ্ত মহাসচিব এবং একজন নেতার হয়তো আদালতে হাজিরার বিষয় ছিল, সেই কারণে এটা স্থগিত করে দেওয়া হয়েছে। মানে আদালতে হাজিরার জন্য প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে না। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আদালতে হাজিরার জন্য যদি আদালতে হাজিরা দিতে হয়, শুধু দুজন নেতা না, 10 জনও হতে পারে, 10 জন হতে পারে। তাহলে তো কর্মসূচিটা আগেই নির্ধারিত হবে যে এই কারণে আমরা একদিন আগে একদিন পরে করব। কর্মসূচি নেয়ার পরে আদালত নিশ্চয়ই তাদের নোটিশ দিয়েছে একদিন পরে না, মানে একদিন আগে না, পূর্ব নির্ধারিত, এবং অনেক আগেই, হয়তো 1 মাস আগে বা 15 দিন আগে। সুতরাং এটা বিএনপির মধ্যে একটা অস্থিরতা চলছে, একটা অনিশ্চয়তা চলছে, একটা নেতাকর্মীদের মধ্যে একটা দিকহারা ভাব লক্ষ্য করা যাচ্ছে, তারা কি করবেন। এর কারণ হচ্ছে যে 5 জানুয়ারির নির্বাচনের আগে তাদের যে রাজনীতি, সেই রাজনৈতিক কৌশলে যে ভুল ছিল, সেটি বিএনপি রাজনীতির ধারা নিয়ে বলছিলেন যে 5 জানুয়ারি সিদ্ধান্ত নেওয়া যে নির্বাচন যাবে কি যাবে না, এটা নিয়ম হয়ে বলছিলেন। তার সঙ্গে একটু বলা যে বিএনপিতে ধারা করতে, যে বিএনপি যে পরিচালিত হচ্ছে সাংগঠনিকভাবে, সেখানেও 2টি ধারার কথা বলা হয়। এখন মনে হয় 2টি ধারা, আমার তো মনে হচ্ছে কোনো ধারাই কোনো ধারাই নেই। ঢাকা একটা সিদ্ধান্ত, আবার লন্ডন আরেক সিদ্ধান্ত, যেখানে বলা হচ্ছে দিকহারা। জি, এটা ঠিক যে একটি রাজনৈতিক দলের যদি 2টি কেন্দ্র থাকে, সেটি সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। আগে বিএনপির নেতৃত্বকে ঠিক করতে হবে কে পরিচালনা করবে, ঢাকা থেকে করবে না লন্ডন থেকে করবে। এটি হতে পারে যে লন্ডনের সিদ্ধান্ত ঢাকায় কার্যকর করবে, আবার ঢাকার সিদ্ধান্ত লন্ডনকে জানিয়ে সেটা অনুমোদন নেওয়া হবে। তাহলে বিএনপির নীতি নির্ধারক কে সিদ্ধান্ত নেবে? আমরা জানি যে বিএনপির চেয়ারপারসন আছেন এবং বিএনপির একটি স্থায়ী কমিটি আছে যারা সর্বোচ্চ নীতি নির্ধারক। মানুষের মধ্যে এবং কি বিএনপির সাধারণ কর্মীদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব আছে যে সিদ্ধান্তটা কে নেয়। অনেকেই মনে করে সিদ্ধান্ত লন্ডন থেকে আসে, অনেকে মনে করে যে না, সিদ্ধান্ত কিংবা দলের মধ্যে হয়তো এরকম একটা কর্মী বা নেতাদের একটা হয়ে গেছে যে কেউ হয়তো লন্ডনের সিদ্ধান্ত শুনে, আবার কেউ হয়তো ঢাকা সিদ্ধান্ত শুনে। এটি একটি রাজনৈতিক দল, বিরোধী দল, গত 5 বছর, 5.5 বছর, গত 7 বছর ধরে বিরোধী দলে, এবং সম্মেলন হয়েছে তাও 5 বছর প্রায় হয়ে যাচ্ছে। এর মধ্যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল তার মহাসচিব ঠিক করতে পারেনি, তাহলে কিভাবে রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নেবে? অর্থাৎ একজন মহাসচিব, স্থায়ী মহাসচিব করবেন, এ ধরনের আস্থা কোনো নেতার উপর যদি তারা না রাখতে পারে, তারা সেই রাজনৈতিক কর্মসূচি কিভাবে রাজনীতিকে এগিয়ে নেবে যাবে, কিভাবে কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে। যে কারণে আমরা দেখছি যে এক নেতার সুর এক রকম। কেউ বলেন যে হ্যাঁ, সরকারের সাথে আলোচনা বসা উচিত, সংলাপের কথা বলে। কেউ বলে না, এই সরকারকে রাজপথে হটিয়ে, মানে জনযুদ্ধের মাধ্যমে এই সরকারকে হটিয়ে দেবে, অর্থাৎ
মানে জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে হটিয়ে দেবে, আন্দোলনের মাধ্যমে হটিয়ে করতে পারে। কিন্তু আবার বলছেন যে না, তারা সহিংস আন্দোলন করবে না, অহিংস আন্দোলন করবে। এবং বিএনপির সম্প্রতি এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 5 জানুয়ারি নির্বাচন সম্পর্কে তারা একটি মূল্যায়ন করেছিল যে আন্দোলনটি ব্যর্থ হয়েছে ঢাকার কারণে। যে কোনো আর ঢাকা সারা মহানগর দেশের কমিটি সারা দেশের আন্দোলন সফল হয়েছিল, কিন্তু ঢাকায় আন্দোলন সফল হতে পারেনি মহানগর কমিটি। মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন সাদেক হোসেন খোকা, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি তার ব্যর্থতা, তার যে সদস্য সচিব ছিল তার ব্যর্থতার কারণে, অর্থাৎ তারা মানুষকে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করতে পারেনি, সমবেত করতে পারেনি। এ কারণে একটি নতুন কমিটি হলো। কমিটির পর দেখলেন যে 5 জন যে কমিটির যে প্রধান করা হলো, যাকে আহ্বায়ক করা হলো, তিনি 5 দিন মানে সাংবাদিকদের সাথেও কথা বললেন না, অর্থাৎ তিনি এই কমিটি পছন্দ করেননি। এখন দেখা যাচ্ছে মহানগর কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ বা কোনো আলোচনা হয় না, অর্থাৎ মহানগর কমিটি গঠন না হতেই এটা একটা স্থবির হয়ে পড়েছে। তো সুতরাং আন্দোলনটা কি করবে এবং কে কার পক্ষের লোক, কে কার বিপক্ষের লোক, এটাই হচ্ছে বিএনপিতে বেশ আলোচনা। তাই এভাবে তো আন্দোলন চলতে পারে না। আন্দোলন তাকে একটা নির্দিষ্ট পথে এবং একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, এবং সেই আন্দোলনটা অবশ্যই গণতান্ত্রিক হতে হবে, আন্দোলনটা অবশ্যই সহিংসতা মুক্ত হতে হবে, আন্দোলনটা জনগণকে নিয়ে করতে হবে। এবং এখন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন, জনগণের সমস্যাকে সামনে নিতে হবে। আপনি দেখেন যে এই যে এত বড় বিপর্যয় ঘটলো এই বন্যা হচ্ছে এখন উত্তরাঞ্চলে, সরকারি দলের ব্যর্থতা, সরকারি দলের নেতারা যায় না, তারা ব্যর্থ, তারা কোনো দায়িত্বহীন। কিন্তু বিরোধী দল কি করছে? বিরোধী দল কি মানুষকে নিয়ে 10 জনকে নিয়ে সেখানে গেছে? এর মধ্যে তোবা গ্রুপে শ্রমিকরা অনশন করেছিল, বিএনপির কোনো নেতাকে সেখানে দেখলাম না। তাহলে একটি রাজনৈতিক দল জনগণের আস্থা, জনগণের ভালোবাসা, জনগণের আদায় করবে কিভাবে পাবে, জনগণের বিশ্বাস কিভাবে পাবে? আমি তো দেখছি এই কারণে বিএনপির নেতৃত্বে মানে সহসা কোনো আন্দোলন হবে বলে কোনো এজেন্ডা ছাড়াই চলছে, একমাত্র ওই যে নির্বাচনের এজেন্ডা ছাড়া তাদের নির্বাচনী এজেন্ডা এবং দলীয় কিছু রুটিন সেই এজেন্ডা তো একটা রাজনৈতিক দলের এমনিতেই থাকে যে আমি ক্ষমতা যেতে চাই, সেটা তো ওই যে। তবে একইভাবে বলবো যে আওয়ামী লীগেরও যে খুব আওয়ামী লীগের বিষয়টা আসতে যাচ্ছে যে সরকারি দলে আমরা দেখছি যে তাদের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা, দুদকের আজকেও এই সাবেক পূর্ত প্রতিমন্ত্রী হাজিরা দিয়েছেন, তাকে জামিন পেয়েছেন, আত্মসমর্পণ করেছেন দুদকের মামলায়, জামিন পেয়েছে। এবং অন্যান্য সংসদস্য মন্ত্রী তাদের কারো কারো ক্ষেত্রে, এটা মানে দলবদ্ধ না বলে কারো কারো ব্যক্তিগত অনেক তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ শোনা যায়, দুর্নীতি এর অভিযোগ আমরা দেখেছি পত্রপত্রিকায়। তারপর হচ্ছে যে অনেক সংসদ সদস্যদের দেখেছি। সবকিছু এই জায়গাটা সামাল দিতেও তো মনে হয় সরকারকে একটু কৌশলী হওয়া বা ব্যস্ত থাকতে হচ্ছে। আচ্ছা, ব্যস্ত থাকার চেয়ে বড় হচ্ছে একটি সরকার যখন মনে করে তার কোনো বাধা নেই, গণমাধ্যম যা বলে প্রতিদ্বন্দ্বী নেই, এবং প্রতিদ্বন্দ্বী মানে ওই দলটি বা ওই দলের নেতারা যেভাবে ভাবেন দেশের ভালো, তার বাইরে কেউ কিছু বললেই, কেউ চিন্তা করলেই, কেউ প্রতিবাদ করলেই বা সমালোচনা করলেই যদি মনে করে এটা দেশদ্রোহী, তাহলে ওই দলটি জনগণের পক্ষে সহিষ্ণুতার অভাব, গণতন্ত্রের অভাব, এবং সবচেয়ে হচ্ছে কি বলে সমালোচনা সহ্য করার যে শক্তি থাকা দরকার একটি গণতান্ত্রিক দলের, একটি গণতান্ত্রিক ধারণ করার যে ক্ষমতা গণতান্ত্রিক সরকারের, সেটির প্রচন্ড অভাব রয়েছে। যেটা বলছেন যে 5 জানুয়ারি নির্বাচনে তারা জয়ী হয়েছে, কৌশলে হোক নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক, ভোটারবিহীন হোক, তারা কৌশলে জয়ী হয়েছে। জয়ী হওয়ার পর যে তারা এমন আচরণ দেখাতেন যে গত 5 বছরে যেসব ভুল ত্রুটি করেছেন, যেসব অন্যায় করেছেন, যেসব দখলবাজি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সেগুলো থেকে মুক্ত হয়ে তারা দেখাতে চায়, তারা যেমন সিঙ্গাপুরের উদাহরণ দেয়, কথায় কথায় তাইওয়ানের উদাহরণ দেয়, যে একটি কর্তৃত্ববাদী শাসন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। গণতন্ত্র কিন্তু উন্নয়নের অন্তরায় নয়, উন্নয়নের প্রতিদ্বন্দ্বীও নয়। গণতন্ত্রের মাধ্যমেই উন্নয়নের অভিযাত্রাকে এগিয়ে নিতে হবে। কিন্তু তারা যখন ভাবে যে গণমাধ্যম যখন সমালোচনা করে, টিভি বা সংবাদপত্র যখন সমালোচনা করে, তাকে যদি মনে করে যে এরা তার যে সরকার যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের হয়ে কাজ করছে, তাহলে তো তারা সত্যকে লুকানো এবং সত্যকে অস্বীকার করছেন। এবং সত্যকে অস্বীকার করলে কোনো দল জনগণের পক্ষে কাজ করতে পারে না, জনগণের হয়ে কাজ করতে পারে না। যেটি হচ্ছে আপনি বললেন যে সাবেক একজন প্রতিমন্ত্রী
তিনি আদালতে হাজির হয়েছেন, দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়েছেন। এই প্রথম এই সরকারের আমলে যে একজন সাবেক প্রতিমন্ত্রী, একজন সাবেক প্রতিমন্ত্রী এবং আরেকজন প্রতিমন্ত্রী ও সাংসদ এবং আরেকজন সাংসদ, বর্তমান দুদকের সাংসদ, মামলায়, হ্যাঁ। এই তিনজনের দুদক তাদের বিরুদ্ধে মামলা করেছে। আমি এটি দুদককে আমরা অনেক সমালোচনা করি, তাদের ব্যর্থতা, তাদের দুর্বলতা, তাদের স্ববিরোধিতা, কিন্তু এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দৃষ্টান্তটা কিন্তু ভালো 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 দিকে প্রভাবিত হতে পারে যদি হ্যাঁ। যদি এই মামলাটি পরিণতি পায়, অর্থাৎ তারা যে অনুসন্ধানের ভিত্তিতে তারা যে দুর্নীতি খুঁজে পেয়েছে সেটি যদি আদালতে প্রমাণ করতে পারে এবং শাস্তি হয়। কিন্তু যদি এটি লোক দেখানো হয়, মানুষ যদি মনে করে এটি, এবং এই মামলা যদি বছরের পর বছর ঝুলতে থাকে, বিচার না হয়, তাহলে কিন্তু দুদক এখন ইতিপূর্বে যতটা প্রশ্নবিদ্ধ হয়েছে তার চেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হবে সরকার। এবং সরকার এই যে তিনজনকে ধরেছে, কেন অন্যদের ধরবে না? এরকম দুর্নীতির অভিযোগ, এরকম আর্থিক অনাচারের অভিযোগ আরো অনেক আছে। আমরা তো দেখি হলমার্ক কেলেঙ্কারির জন্য কোনো ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা বেসিক ব্যাংক কেলেঙ্কারির জন্য কোনো কর্মকর্তার বা ওই ব্যাংকের যে চেয়ারম্যান বা এমডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে যদি দুর্নীতিবাজরা মুক্ত থাকে, তাহলে সরকার সুশাসন দেবে কিভাবে? সরকার জনগণের কাছে যে ওয়াদা করছে সেটা পূরণ করবে কিভাবে? সবকিছু মিলে সৌরভ ভাই, যেটা হলো যে আজকে আপনি সার্বিকভাবে যে আলোচনাটা করলেন, মূল কথা হচ্ছে জনগণের কাছে রাজনীতি প্রশ্নবিদ্ধ। জনগণের কাছে প্রশ্নবিদ্ধ না, জনগণ এখন প্রশ্ন করাটাও বাদ দিয়েছে। প্রশ্ন করছে না, যখন এখন প্রশ্ন করতে পারছেন যে, কারণ প্রশ্ন তখনই করে যে উত্তর আশা করবে। জনগণ এখন সরকার বা বিরোধী দল কার কাছে প্রশ্ন করার ইচ্ছাই হারিয়ে ফেলছে, ইচ্ছাটাই মরে গেছে। এখন এই ইচ্ছে হারিয়ে যাওয়া ইচ্ছাকে জাগিয়ে তোলার দায়িত্ব সরকার, সৎ এবং সৎ, যোগ্য, বিচক্ষণ রাজনীতিকদের। সেই রাজনীতি আমরা চাই, সেই রাজনীতিক চাই যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে গোষ্ঠীর স্বার্থ, দলীয় স্বার্থের বাইরে জনগণের স্বার্থ এবং দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করবে। আপনাকে ধন্যবাদ আজকে সময় সংলাপে সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এতক্ষণ সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সময় সংলাপ। দেখাবে আগামী দিন। সেই পর্যন্ত সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।